নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজকে সুপ্রিম কোর্টে যা পেলাম আমরা, তাতে মোটামুটি একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে বিষ বাও জলে আবারও সব চলে গেল। বিচার কবে হবে, কবে আমরা জানবো আসল রহস্য, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই গেল। প্রশ্ন থেকে গেল যে সিস্টেমের বিরুদ্ধে আমি লড়াইয়ের কথা বারবার বলি, সেই সিস্টেম কিন্তু চেঞ্জ হয়নি, আর সেই লড়াই থামলেও আর চলবে না। কিন্তু লড়াই থামানোর প্রয়াসও শুরু হয়ে গেছে। আমি জানি না হয়তো আপনারা সবাই এটাকে গ্রহণ করবেন কি করবেন না, কারণ আমি বানিয়ে ইনিয়ে বিনিয়ে বলি না, আমি যেটা বলি স্ট্রেট ফরওয়ার্ড বলি। তাই স্ট্রেট ফরওয়ার্ড বলা রুদ্রপ্রসাদ ব্যানার্জির কথা যদি আপনাকে শুনতে হয়, তাহলে পুরোটা শুনতে হবে, ধৈর্য ধরে শুনবেন। আজকে সুপ্রিম কোর্টে আপনারা জানেন ঠিক সকাল 10:30টায় বিচার শুরু হলো। বিচার মানে আমরা শুনতে চাইলাম যে মামলাটার কি হয় আমাদের বাড়ির মেয়ে অভয়ার, যাকে নিষ্ঠুরভাবে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, যার পরে পশ্চিমবঙ্গে আর গোটা ভারতবর্ষ কেন বলবো, গোটা দেশ জুড়ে, গোটা বিশ্ব জুড়েই একটা আলোড়ন দেখা গেছে যে অভয়ার বিচার চাই। আগে ছিল উই ওয়ান্ট জাস্টিস, গতকাল থেকে এটা শুরু হয়ে গেছে উই ডিমান্ড জাস্টিস। এই উই ডিমান্ড জাস্টিস আমরা বিচারের দাবি করেছিলাম, কিন্তু বিচার কি পাবো এই প্রশ্নটা আমার মধ্যে ছিলই। কারণ আমি জানি সিস্টেম কাজ করে, আমি বিশ্বাস করি একটা সিস্টেম কাজ করে, যে সিস্টেম বারবার বুঝিয়ে দেয় আমরা যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানেই পড়ে আছি। কারণ কামদনি কাণ্ড আমাদের বুঝিয়ে দিয়েছিল যে কি হতে পারে। আজকে অভয়াকাণ্ড কিন্তু সেদিকেই যাচ্ছে আমার মনে হয়, যদিও এই কাণ্ডটা আলাদা, কিন্তু তবুও এর যেন শেষ পরিণতি সেই দিকেই যাচ্ছে। কিছু মনে করবেন না, আমি বড্ড ঠোঁট কাটা তাই বললাম। আজকে সুপ্রিম কোর্টে যখন 10:30টায় মামলাটা উঠলো, তখন প্রথম শুরু হলো কি দিয়ে জানেন? কপিল সিব্বল তুললেন যে 23 জন মারা গেছেন জুনিয়র ডাক্তার এই আন্দোলন করছে বলে, অর্থাৎ কাজে যাচ্ছে না বলে। শুরুটা কি দিয়ে হলো? 23 জন মারা গেছে এই রাজ্যে শুধুমাত্র জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে বলে এই কদিনে। আর যদি হিসাব করে দেখা যায় সবাই যখন কাজ করছিল তখন এই রাজ্যে কতজন মারা গেছে সেটা গুনলে হয়তো অন্য কিছু বেরোবে। যেটা বলছিলাম, তাই ফিরে আসে আসল কথা। কারণ কপিল সিব্বলের মতো বড় বড় কোটি কোটি টাকা নেওয়া তারা নিশ্চয়ই ভুল বলবে না। আমি তো একজন সামান্য ইউটিউবার, ভুল বলতেই পারি। কপিল সিব্বল জানিয়ে দিয়েছে যে 23 জন মারা গেছে। এরপর শুরু হলো প্রশ্নোত্তর পর্ব। সুপ্রিম কোর্টের বিচারপতি জানেন আপনার ডিওয়াই, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, পাদ্রিওয়াল, এরা সবাই ছিলেন, মানে বিচারপতি পাদ্রিওয়াল থেকে শুরু করে সবাই ছিলেন। এবার তাদের মধ্যে মানে 3 জনের ডিভিশন বেঞ্চে যে কথাগুলো উঠলো, সেই কথাগুলো যদি আমি আপনাদের হুবহু বলতে শুরু করি, তাহলে বলতে হয় প্রথমেই যে কপিল সিব্বল যে বললো 23 জন, এরপর সলিসিটর জেনারেল বলেছেন যে আমাদের হাতে এখনো রিপোর্ট দেওয়া হয়নি। এই রিপোর্টটা মানে এই যে 23 জন মারা গেছে, এটা নিয়ে কোনো রিপোর্ট কিন্তু সিবিআই হাতে পৌঁছায়নি, মানে সিবিআই জানতে পারেনি। আর এখানে এই সিবিআই কি বলে, সলিসিটর জেনারেল মানে তুষার মেহতা, তিনি প্রশ্ন করেছেন যে এটা একটা লুকাবার কি আছে, এই লুকোনোর ব্যাপারটা কেন? এমনি আগেও দেখেছি আমরা লুকোচ্ছে অনেক কিছু, এই লুকোনোর ব্যাপারটা কি আছে? ভালোই শুরু হলো, আমরা ভাবলাম অনেক কিছু হবে। এরপরে চিফ জাস্টিস যেটা প্রশ্ন করেছিল, মানে সিজিআই থেকে যে প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে আরজি কর থেকে সন্দীপ ঘোষের, মানে এক্স প্রিন্সিপাল বা এক্স সুপার, এই সন্দীপ ঘোষ তথাকথিত বিখ্যাত ব্যক্তি সন্দীপ ঘোষের বাড়ির দূরত্ব কতটা? সিবিআই জানে 15 থেকে 20 মিনিট। ধাপে ধাপে শুনবেন কিন্তু আপনারা। এরপরে কি এসেছিল? এরপরে এসে গেছিল টাইম লাইন নিয়ে, মানে টাইম লাইন মানে কোন সময় কি হয়েছিল না হয়েছিল, এটা নিয়ে আপনাকে বলি আমি। সেদিন সকালে, মানে এখানে তুষার মেহতা বলেছেন যে যেদিন ঘটনাটা ঘটেছে সেদিন সকালে মেয়েটির মৃতদেহ পাওয়া যায়, পরনে ছিল জিন্স, যে জিন্সটা ছিল সেটা দূরে পড়েছিল এবং তার সঙ্গে আন্ডারওয়্যার যেটা ছিল সেটাও, আন্ডারগার্মেন্ট যেটা ছিল সেটাও বাইরে পড়েছিল, অর্থাৎ অর্ধনগ্ন অবস্থায় পাওয়া যায় এবং গায়ে মানে বিভিন্ন জায়গায় ক্ষত ছিল। এটা প্রাথমিকভাবে দেখে সেটা বলা হয়েছে, এটা কিন্তু বলেছেন তুষার মেহতা। তো সেখান থেকে দাঁড়িয়ে বলছে এখান থেকে এই যে স্যাম্পেলগুলো পাওয়া গেছিলো, মানে এখান থেকে যে স্যাম্পেল নেওয়া হয়েছিল, যা যা পাওয়া গেছিলো, সেগুলো কোথায় পাঠানো হলো না? কলকাতা পুলিশ পাঠিয়ে দিয়েছিল এটা আপনার সিএফএসএলকে। তো এই যে পাঠানো হয়েছিল সেগুলোকে এরা আরও একবার তদন্ত করে দেখতে চায় এইমসে ফেলে, আর এইমসে নিয়ে গিয়ে দেখতে চায়, মানে আরও একবার এই যে স্যাম্পেলগুলো পাওয়া গেছিলো এগুলোকে নিয়ে আরও একবার তদন্ত করা হবে। দেখুন এখানে একটা অদ্ভুত কথা আমি আপনাদের বলি, এই প্রসঙ্গেই বলি, সেটা হচ্ছে আরও একবার এই যে সমস্তগুলো পাওয়া গেছিলো, অর্থাৎ সিএফএসএল যেগুলো নিয়েছে, মানে স্যাম্পেল যেগুলো পেয়েছিল, সেই স্যাম্পেলগুলো তারা আরও একবার তদন্ত করে দেখবে, পরীক্ষা করে দেখবে। আচ্ছা, যদি মৃতদেহটাকে রাখা যেত তাহলে কি হতো? আরও কিছু তো পাওয়া যেত, কিন্তু মৃতদেহকে তড়িঘড়ি করে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে কিন্তু অভিযোগ, যেটা নির্যাতিতার মা বাবা দুজনেই বলছেন এবং সবাই প্রায় অভিযোগ করছেন যে তড়িঘড়ি কেন করা হলো, কেন সেখানে এমএলএ উপস্থিত হলো, কেন অন্যান্য বডিকে ফেলে দিয়ে এই অভয়ার বডিকে আগে দাহ করা হলো, তারপর কেন তাকে ছেড়ে দিয়ে আসা হলো, মা বাবাকে ছেড়ে দিয়ে তড়িঘড়ি গাড়ি বেরিয়ে গেল, কেন? এসবগুলো কেন প্রশ্ন আসে, আর এর মধ্যেই ঢুকে থাকে সেই প্রশ্ন যেটা হচ্ছে টাকা দেওয়ার অফার করা হয়েছিল কেন। এই কেনগুলো ঢুকে থাকে, মাথার মধ্যে রাখবেন কিন্তু আমার কথাগুলো। এরপরে কি হলো? এরপরে টাইম লাইন যেটা এলো, সেখানে একটা প্রশ্ন এসেছিল যে কপিল সিব্বল জানাচ্ছেন 1:47 মানে 9 তারিখে 1:47, আজকের দিন যেদিন ছিল, আজকের তারিখটা মানে 9 তারিখ, 1:47
ডেথ সার্টিফিকেট দিয়েছিলেন ডাক্তাররা, আর জিডি হয়েছিল 2:55। এখানেও কিন্তু প্রশ্ন উঠে গেছিল, এখানেও অনেকগুলো প্রশ্ন উঠেছিল। এই প্রশ্নগুলো করেছিলেন কিন্তু তুষার মেহতা, অর্থাৎ যিনি হচ্ছেন সলিসিটর জেনারেল, তিনি প্রশ্ন তুলে দিয়েছেন। এখানে তিনি বলেছেন আমাদের কাছে টাইমলাইন এরকম কোনো আসেনি, এগুলো দেওয়া হয়নি, এগুলো দেওয়া হচ্ছে ঠিক নয়। এছাড়া যে প্রশ্নটা খুব জোরে সেটা হচ্ছে 27 বছরের জীবনে, এখানে বলেছেন পাদ্রিওয়াল, বিচারপতি পাদ্রিওয়াল বলেছেন 27 বছরের জীবনে আমি কোনোদিন দেখিনি যেখানে এফআইআর হচ্ছে পরে তার আগে সিজার লিস্ট হয়ে যায়। এখানে বলে রাখা ভালো আপনাদের, সিজার কখন করা হয়েছিল, সিজার বা এই সমস্ত সার্চ অ্যান্ড সিজার যেটা হয়েছিল সেটা হয়েছিল রাত্রি 8:30 থেকে 10:45 মধ্যে। ভাববেন 8:30 থেকে 10:45 মধ্যে, আর এফআইআর হলো 11:45। এখানে একটা প্রশ্ন উঠেছে, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কখনোই এফআইআর এর আগে সিজার করা বা এগুলোকে কি বলে আপনার সার্চ অ্যান্ড সিজার এগুলো হয় না। এফআইআর আগে হতে হবে, তারপরে সার্চ অ্যান্ড সিজার হতে হবে। এফআইআর রিপোর্ট নিয়ে করতে হয়। ধরুন আপনার বাড়িতে কেউ সার্চ করতে আসছে কিন্তু এফআইআর রিপোর্ট নেই, এটা কি হয়? তাই এফআইআর রিপোর্ট ছাড়া সার্চ অ্যান্ড সিজার হয় না। কিন্তু এক্ষেত্রে এটা করলো কি করে করলো, এটা প্রশ্ন উঠেছে কিন্তু। আর এই প্রশ্ন করেছেন পাদ্রিওয়াল, বিচারপতি পাদ্রিওয়াল, তিনি বলেছেন 27 বছরের জীবনে আমি কোনোদিন এটা দেখিনি। আসলে এই রাজ্যে এমন এমন ঘটনা ঘটে যেটা বাপের জন্মে কেউ শোনেইনি, এখানে সেসব ঘটনা ঘটে যায়। এরপরে খুব একটা ভালো একটা ভাইটাল ব্যাপার ছিল, সেটা হচ্ছে 8:45 থেকে 10:30, মানে সরি 8:30 থেকে 10:45 এই সময়ের মধ্যে যে সমস্ত কাণ্ড ঘটেছে তার সিসিটিভি ফুটেজ কি আছে, এটা প্রশ্ন করা হয়েছিল। যে সারাদিন কি কি হয়েছিল, সেদিনের রাত্রে কি হয়েছিল, সমস্ত কিছুর ভিডিও ফুটেজ বা সিসিটিভি ফুটেজ কি আছে? উত্তরে সলিসিটর জেনারেল তুষার মেহতা যেটা জানিয়েছেন সেটা হচ্ছে মাত্র 27 মিনিটের সিসিটিভি ফুটেজ আছে তাদের কাছে, ভিডিও আছে, আর যেটা হচ্ছে 4টে ধাপে, মানে 4টে ক্লিপিংসে মাত্র 27 মিনিটের আছে। শুনলে অবাক হয়ে যাবেন, এখানে কপিল সিব্বল বলেছেন যে আমরা পুরোটাই দিয়ে দিয়েছি, তার মধ্যে কিছু টেকনিক্যাল গ্লিচ আছে ভিডিওতে। ভাবুন, টেকনিক্যাল গ্লিচ আছে, কি টেকনিক্যাল গ্লিচ কিসের জন্য আছে এটা জানা যাচ্ছে না, টেকনিক্যাল কিছু ফল্ট আছে, তার জন্য বাকিটা পাওয়া যাচ্ছে না আর কি, মানে সব কিছু স্টোরেজ আছে। এটা হচ্ছে কপিল সিব্বলের বক্তব্য, মানে যিনি লড়ছেন আর কি। তা সেখানে জানা যাচ্ছে যে এখানে ভিডিও যেগুলো পাওয়া গেছে সিসিটিভি ফুটেজ, সেখানে 27 মিনিটের মাত্র সিসিটিভি ফুটেজ পাওয়া যাচ্ছে। আর ঘটনাটা মানে যদি আপনি দেখেন যেটা ভিডিও ফুটেজ হয়ে সব কিছু করেছে 8:45 থেকে 10:30, এটা যে সিজ করেছে বা সব কিছু করেছে সেটা ধরলেও আপনি দেখুন প্রায় 8:30, মানে 2 ঘন্টা 15 মিনিট, প্রায় 120, আর এদিকে 135 মিনিটের সিসিটিভি ফুটেজ তখনকারে থাকা উচিত, কিন্তু সেটা পাওয়া যাচ্ছে টোটাল 27 মিনিটের। কোথাকার না সেই রাত্রি থেকে, মানে যেদিন ঘটেছে সেদিন থেকে সকাল অবধি মাত্র 27 মিনিটের ভিডিও ফুটেজ পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে আশ্চর্যজনক ঘটনা। এবং এই আশ্চর্যতে শুধুমাত্র আশ্চর্য আপনি হবেন না, এরপরে যেটা আছে সেটা হচ্ছে একজন আইনজীবী বলেছেন যে সেটা হচ্ছে কোনো টাইলস এবং বাথরুম লাগোয়া সব কিছু ভেঙে দেওয়া হয়েছিল, টাইলসগুলোকে চেঞ্জ করে দেওয়া হয়েছিল, মানে ভেঙে দেওয়া হয়েছিল। অর্থাৎ বাথরুম যেখানে যে সমস্ত ধর্ষক বলুন বা খুন যারা করেছে তারা হাত পা ধুতে পারতো, রক্ত পরিষ্কার করতে পারতো, সেখানটা সব কিছু পাওয়া যায়নি। এরপরে আপনি যদি আবার দেখেন সেটা হচ্ছে যেটা কাউন্সিল বলছেন সেটা হচ্ছে যে পা, মানে ভিকটিম মানে আমাদের অভয়ার পা পাওয়া গেছিল 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা কিন্তু ওদের যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী বলছে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পা ছিল, যেটা একমাত্র হিপ বোন ভাঙলে হয়। অর্থাৎ হিপ বোন যদি ভেঙে যায়, ফ্র্যাকচার হয়, তাহলেই একমাত্র মৃতদেহর পাটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করা থাকে। দেখুন, আমরা যারা মার্শাল আর্ট করি আমরা পা স্ট্রেচ করতে জানি, কিন্তু কোনো মৃত ব্যক্তি মারা গেছে সে এরকম পাটা স্ট্রেচ হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এরকম হয় না। এটা কিন্তু কে বলছেন? কাউন্সিল বলছেন। এই প্রশ্নটা উঠেছে, তার মানে হিপ বোন ফ্র্যাকচার হয়েছিল কি? এক্সরে রিপোর্টের ব্যাপারটা আসছে, কিন্তু অনেক কিছু যেগুলো আমাদের সামনে এসেছিল সোশ্যাল মিডিয়ায় সেগুলো যেন ঘুরে ফিরে আসছে না আমাদের মনে হচ্ছে। এরপরে হচ্ছে যেটা ভয়ঙ্কর ব্যাপার সেটা হচ্ছে বলা হচ্ছে যে চালান ছাড়া, অর্থাৎ এই যে ডেড বডি পাওয়া গেছিলো, ডেড বডিটা নিয়ে গিয়ে জমা দেওয়া হচ্ছিল, অর্থাৎ পোস্টমর্টম করা হচ্ছিল, সেটা করতে গেলে একটা চালান তৈরি হয়, মানে কী কী জিনিস পাওয়া গেল সাথে সাথে কী গেল এই নিয়ে একটা চালান হয়। সেই চালান কপিটা ছাড়া কী করে পোস্টমর্টম রিপোর্ট হলো, এটা একটা প্রশ্ন উঠেছে। অর্থাৎ সেই চালান কপিটা কোথায়? সিবিআই বলছে আমাদের কাছে জমা পড়েনি। কপিল সিব্বল তো অনেকগুলো ক্ষেত্রেই বলতে পারলো না, যেমন তারা বলতে পারেনি রাজ্যে কতগুলো হসপিটাল আছে সেটা বলতে পারলো না, কলকাতায় কতগুলো হসপিটাল আছে সেটা অ্যাপ্রক্সিমেটলি 23টা বলেছে, মানে বলতে পারছে না। এই জায়গায় মানে কম আর কি জানা, মানে জেনেছে আর কি, নেমে পড়েছে টাকার জন্য হয়তো, কিন্তু কম জেনে নেমেছে, তাই জানে না বলে অনেক কিছু অসুবিধা হয়ে গেছে। তো এই রিপোর্টগুলো দিয়ে দিল, এবং দিয়ে দেওয়ার পরে সর্বশেষ জানা গেল সেটা হচ্ছে আবারও মঙ্গলবার দিন এর বিচার হবে। সোমবার বলেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি, কিন্তু সেদিন একটা মুসলিমদের কোনো একটা অনুষ্ঠান আছে, তার জন্য পিছিয়ে গেল এবং ছুটি পড়ে গেছে, তার জন্য মঙ্গলবার হবে। মানে একদিকে তারিখের পর তারিখ আরেকটা আমরা পেয়ে গেলাম, মানে তারিখ পে তারিখ। আর একদিকে কি পেলাম বলুন তো? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানালেন যে এইভাবে যদি ডাক্তাররা কাজ না করে তাহলে তো আমি যেটা বলেছিলাম এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না,
কিন্তু এখন তো সেটা বলা যাবে না। আমি বলছি আগামীকাল বিকেল 5টার মধ্যে সমস্ত জুনিয়র ডাক্তাররা যেন তাদের কাজে ফিরে যায়, এবং এটা তিনি বলার সঙ্গে সঙ্গে বলেছেন যারা ফিরে যাবেন তাদেরকে যেন এই আন্দোলন করার জন্য কোথাও ট্রান্সফার, কোথাও যেন বদলি করে পাঠিয়ে দিলেন বা কোনো শাস্তি দিলেন, এটা করা যাবে না। তাহলে কি বুঝলেন আপনি? প্রথম কথা বলি, তারিখের পর তারিখ হলো। দ্বিতীয় কথা হচ্ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন আগামীকাল থেকে শেষ, সবাইকে মোটামুটি কাজে চলে যেতে হবে। তাহলে লাস্টে আপনি কি পেলেন? হাতে পেলেন আপনি কাঁচকলা। বিচারের সেই জায়গায় রয়ে গেল আমরা, বিচারটা সেই জায়গায় রয়ে গেল যেখান থেকে শুরু হয়েছিল। একটা কথা কি জানেন, অনেক কথা বলেছিলেন, আমি কিন্তু বারবার বলেছিলাম লড়াইটা হচ্ছে সিস্টেমের বিরুদ্ধে। এতে ছুঁত অচ্ছুত ভাববেন না। সিপিএম বিজেপিকে অচ্ছুত ভাবে, এই ডাক্তাররাও বিজেপিকে অচ্ছুত ভাবে। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আসতে তাকে গো ব্যাক স্লোগান দিলেন। আলটিমেটলি কি হবে বলুন তো? রাস্তায় পড়ে থাকবে রাজনীতির নেতারাই। আর এই যে যারা দেখছেন ডাক্তারদের আস্তে আস্তে সরিয়ে দেওয়া হলো, বাকি যারা আছে তারা আস্তে আস্তে আন্দোলন থেকে সরে যাবে। আরে এটাই তো হচ্ছে বাস্তব সত্যি, এটাই হচ্ছে সিস্টেম, যে সিস্টেম আপনাকে আন্দোলন করতেও দেবে না। আমার কথা আপনার তেঁতো লাগতে পারে, কিন্তু আমি এটা সত্যি বলছি, এই সিস্টেমটাই এটা, যে সিস্টেমে আমরা বিচার পাবো বলে আশা করতেই পারি না। সিবিআই তদন্ত করছে কিন্তু এভিডেন্স নষ্ট করা দেওয়া হচ্ছে, এটা আমরা বুঝে গেছি। এভিডেন্স নষ্ট করে দেওয়া হয়েছে, আর কিছু বলার দরকার নেই। সিবিআই যতটা দিয়েছে, যতটা আজকে আমরা শুনলাম, তাতে পরিষ্কার কথা বহু এভিডেন্সকে নষ্ট করে দেওয়া হয়েছে। ওখানে একজন আইনজীবী বলছিলেন, প্রশ্ন তুলেছিলেন যে কিভাবে ভিডিও ফুটেজ আছে, কিভাবে ছবি আছে, দেখুন কিভাবে ভেঙে দেওয়া হচ্ছে। আমি বলছি না, আপনারা দেখে নেবেন, আমি তো বানিয়ে কোনো কথা বলি না। কারণ এই রাজ্যে মমতা ব্যানার্জি বলেন ফেক নিউজ, সব ফেক কথা বলি আমরা, আর তিনি নিজে সবচেয়ে বেশি ফেক কথা বলেন। কিন্তু সে তবুও আমি বলি, আপনারা দেখে নেবেন সার্চ করে, যে আজকে যেগুলো হয়েছে কথোপকথন আদালতে, অর্থাৎ সুপ্রিম কোর্টে, যার ওপরে আর কিচ্ছু নেই, ভগবান ছাড়া আমাদের কাছে হাতে কিচ্ছু নেই, হয় ভগবান নয়তো হাতে তুলে নেওয়া অস্ত্র, এছাড়া আমাদের কাছে রাস্তা নেই। সেই সুপ্রিম কোর্ট বলছে, সেখানে কথোপকথন যা হচ্ছে সেটা আপনারা দেখবেন। সেখানে দেখবেন একজন আইনজীবী, মহিলা আইনজীবী, তিনি বলছেন যে সমস্ত কিছুকে কীভাবে ট্যাম্পার করা হচ্ছিল, এভিডেন্সগুলোকে কী করে নষ্ট করা হচ্ছিল। সেদিন 14 তারিখে আক্রমণের কথা বলেছেন, কিভাবে টাইলস ভেঙে দেওয়া হয়েছে, অর্থাৎ বাথরুমের টাইলস, লাগোয়া টাইলস। আপনারা জানেন এর মধ্যে কে আছে, এই টাইলস ভাঙার পেছনে কে আছে? কিছুদিন আগে আপনারা জেনে গেছেন সন্দীপ ঘোষ আছে। আর সন্দীপ ঘোষকে ট্রান্সফার পোস্টিং কে করছিলেন? মমতা ব্যানার্জি। সব মিলিয়ে আপনি ভাবুন তো কোথায় আছি আমরা। এই মামলাটা হাইকোর্টে চলছিল, অনেক জায়গার মামলা, অনেক কিছু হয়, সুপ্রিম কোর্ট হঠাৎ করে সুমোটা করে কেসটা তুলে নিল। তারপর তারিখের পর তারিখ, আজকে যদি হাইকোর্টে থাকতো আমরা জানতে পারতাম। পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে যা যা ডিসিশন হয়েছে না, সেগুলোকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়ে আখেরে লাভ হয়েছে কিন্তু এই রাজ্যের সরকারের, তাই না? দেখুন, আমার কথা আপনি কি মানে নেবেন আমি জানি না, আপনি যেভাবে মানে নিন, কিন্তু আমি পরিষ্কার কথা বলছি, লড়াইটা হচ্ছে সিস্টেমের বিরুদ্ধে আমাদের করতে হবে। আর এই সিস্টেমটা বড্ড বড়। আগামীকাল আবার কোথাও কে মিছিল করবেন, কি করবেন আমি জানি না, আন্দোলন কোথায় যাবে আমি জানি না। কেউ দোষ দেবেন সিবিআই ঘাটে, কেউ বলবেন দিদি মোদি সেটিং, বলে মোদির ঘাটে দোষ চাপিয়ে রাজনীতির ফায়দা নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আখেরে কি জানেন, এই সিস্টেমটাই গন্ডগোল। যে সিস্টেমে মমতা বন্দ্যোপাধ্যায় বিন্দাস থাকেন, কারণ তিনি জানেন সিস্টেম ধীরে ধীরে কি কাজ করবে। জহর সরকার, তিনি পদত্যাগ করতে পারেন রাজ্যসভা সাংসদ, তাকে সরিয়ে কুণাল ঘোষ হয়তো এসে যাবে, কারণ যা দাবি উঠছে কুণাল ঘোষ এবার রাজ্যসভা সাংসদ হবেন, যা চাটাচাটি চলে হতে পারে। তাই হোক, হয়তো সুখেন্দু শেখর রায় পদত্যাগ করতে পারেন, আরো একজন কেউ উঠে আসবেন যে হয়তো আরো বেশি ভাবে উল্টো পাল্টা কথা বলবে, হতে পারে হয়তো এমন কোন নেতা উঠে আসবে যে হয়তো খিস্তি দেয় রাত দিন জনগণকে, সে উঠে আসতে পারে। যেই হাসুক, এটাই হবে, আর এটাই সিস্টেম চলবে, ততদিন চলবে যতদিন না পর্যন্ত আপনি সিস্টেমের বিরুদ্ধে লড়াই লড়ছেন। আমি বারবার বলেছিলাম, আমি কিন্তু ইনিয়ে মেনিয়ে মিথ্যা কথা বলি না যে এরপরে বিরাট কিছু হয়ে যাবে, আমি কখনো বলি না, আমি জানি হবে না, আমি বিশ্বাস করি হবে না, কারণ সিস্টেম আপনাকে হতে দেবে না। এই সিস্টেমকে বদলাতে হবে, আর সিস্টেম বদলানোর জন্য আপনাকে লড়তে হবে। এই লড়াই শুধু আপনার একার লড়াই নয়, এই লড়াই হচ্ছে আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য লড়াই, এটা আপনাকে বুঝতে হবে। গাল ভরা কথা বললাম, আপনি খুশি হলেন, ভাবলেন হ্যাঁ এবার কিছু হবে, পরে দেখা গেল কাঁচকলা। অমন মিথ্যে বলে আমার দরকার নেই, আমি সত্যিটা বললাম আপনাদের, কিচ্ছু হবে না যতদিন পর্যন্ত আপনি লড়বেন আসল জায়গার সঙ্গে। সিস্টেমের বিরুদ্ধে আপনাকে লড়তে হবে, এই সিস্টেমটাই গন্ডগোল আছে। আর এই সিস্টেম আপনাকে বদলাতে গেলে রাজনীতির ময়দানটাকে বদলে দিতে হবে। রাজনীতি যদি পরিবর্তন না হয়, পালা পরিবর্তন যদি না হয়, কিচ্ছু হবে না। আজ যতটুকু হচ্ছে, যা কিছু হয়েছে, সে যদি আপনি বলেন কাশ্মীরের 370 ধারা তুলে দেওয়া, তার পেছনে অবদান আপনার। কোনো মোদি আপনার 370 ধারা তুলতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি মোদিকে নিয়ে আসেন, তাই না? এই রাজ্যে সেভাবে সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। তৃণমূলের বিরুদ্ধে বা এই সরকারের বিরুদ্ধে সিপিএম আন্দোলন করছে, আবার সিপিএমই ছাত্র সমাজের আন্দোলনকে বলছে ওটা আমাদের নয়, ওখানে কেউ যাবেন না। ভাববেন এই রাজ্যে সিপিএম ক্ষমতা চলে যাওয়ার পরে 11 থেকে 21 ছিল তো বিরোধী দলনেতা হিসেবে, সিপিএম এর মাথা ছিল তো, পরে কংগ্রেসের মাথা ছিল তো, মানে এই জোটই তো ছিল। তারা একবার এসব দুর্নীতি নিয়ে আওয়াজ তুলেছিল, যেটা শুভেন্দু অধিকারী করে যাচ্ছে, করেছিল কি? আমার প্রশ্নগুলো আপনার কাছে রইল, জানি না এরপরে আপনি কি ভাববেন, আমাকে ভাবতে পারেন যা খুশি, কিন্তু আমি যেটা বললাম পরিষ্কার কথা বললাম।
আজকে মেয়ের মা বাবা কাঁদছে, অর্থাৎ অভয়ের মা বাবা কাঁদছে, তার পাশে আজকে ডাক্তার সমাজ আছে। কালকে যখন জুনিয়র ডাক্তাররা উঠে যাবে, ধীরে ধীরে আন্দোলন শেষ হতে থাকবে। প্রত্যেকের কাজের জায়গায় চাপ দেওয়া শুরু হবে, আস্তে আস্তে মানুষ গুটিয়ে যাবে। কারণ মানুষ এইভাবে গুটিয়ে যায়। মমতা ব্যানার্জি আবারও হাসবেন, তিনি জানেন কিচ্ছু হবে না, সেই তো 1000-1200 টাকা আমি দেবো, সবাই আমার কাজ করবে। টাকা দিচ্ছি, ক্লাবগুলো অত বড় বড় কথা বলছে, টাকা নিচ্ছ কেন? কুণাল কি জানো নাম, টাকা নিচ্ছে যখন পুরস্কারগুলো ফেরত দিতে পারেন না, কিরম বলেছিল কাঞ্চন মল্লিক। এটাই হচ্ছে আসল জিনিস, এটাই এরা বিশ্বাস করে। কাঞ্চন মল্লিকের মতো লোকেরা ঠিকটা বলে দিয়েছিল। এরা বিশ্বাস করে যে টাকা দিচ্ছি, তুমি আমার গোলাম। এই গোলামের মানসিকতা থেকে, গোলামীর মানসিকতা থেকে আপনাকে উঠতে হবে, লড়াই লড়তে হবে সিস্টেমের বিরুদ্ধে। কারণ মনে রাখবেন, আপনি শিক্ষাশ্রী পান, ভাতাশ্রী পান, চপশ্রী পান আর ঢপশ্রী পান, যত শ্রী আছে আপনি পান, ঘরেতে যত খুশি টাকা ঢোকান, আলটিমেটলি যদি এইভাবে সব কিছু চলতে থাকে, কালকে কন্যাশ্রীর টাকা পাওয়া আপনার মেয়েটাও অভয়ের মতো যে শুয়ে থাকবে না রাস্তায়, কেউ বলতে পারে না, বা কামদুনি কাণ্ডের মতো চিরফার করে দেবে না, কেউ বলতে পারবেন না। মনে রাখবেন, হিপ বোন ভাঙা হয়েছিল মানে এখানে যেটা উল্লেখ করেছে, যেটা চিন্তা করছে যে এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পা কোনোদিন থাকতে পারে না, তো এই যে কথাটাও না ভাবাবে। কামদুনির কথা আপনাকে মনে করিয়ে দেবেই দেবে। গরিব ঘরের মেয়ে ছিল, আন্দোলনটা শুধুমাত্র কামদুনিকে কেন্দ্র করেই হয়েছে, তাই না? এটা অনেক বড় আন্দোলন হয়েছে। এই আন্দোলনকে এবার থামানোর চেষ্টা চলবে, দেখতে থাকুন। মনে হবে আমি এত ভুল বলছি, কিচ্ছু হবে না, তাও হবে। 3 দিক থেকে আক্রমণ নেমে আসবে, 4 দিক থেকে আক্রমণ আসবে, কাজ করা হবে। যতক্ষণ না আপনি নামছেন রাস্তায়, আপনাকে নামতে হবে, প্রতিবাদে থাকতে হবে। এই প্রতিবাদ ছাড়লে আবার শেষ হবে। আর এই সিস্টেমকে বদল করতে হবে, আর কিছু বলার নেই। আমি জানি এই প্রতিবেদনটা শেয়ারযোগ্য হবে না, লাইকযোগ্য হবে না, কেউ ভাববেন না আমার কথাগুলো, তবু আমি বলে গেলাম। একদিন হয়তো আমি থাকবো না, আমার এই কথাটা থেকে যাবে। এই সিস্টেমের বিরুদ্ধে না লড়তে পারলে, সিস্টেমকে বদল করতে না পারলে, আজ আপনি যতই মোমবাতি নিয়ে নামুন, কাল আপনাকে আবার মোমবাতি নিয়ে নামতে হবে। সেদিন আপনাকে মোমবাতি নিয়ে নামতে হবে হয়তো আপনার বাড়ির জন্য। এটাই বাস্তব। মনে রাখবেন, এত দেখলেন ডাক্তারদের আন্দোলন, এত কিছু আন্দোলন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেঁপে গেছিলেন 27 তারিখের আন্দোলনে, যেটা করেছিল ছাত্র সমাজ, যার পিছনে স্ট্যাম্প মেরে দেওয়া হয়েছিল। এটা বিজেপির, RSS এর অমুক তমুক তমুক তমুক, একমাত্র কেঁপে গেছিল তখনই। ব্যাস, আসি, ভালো থাকুন, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।